আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এই অধ্যায়ে ঢাকা বোর্ড 2020 সালের একটা সৃজনশীল নিয়ে। তো দেখেন, এই যে ঢাকা বোর্ড 2020 সালের এই যে সৃজনশীলটা, এই সৃজনশীলটা টোটাল মানে দ্বিপদী বিস্তৃতি সৃজনশীল বলা যাবে না, কারণ এই এটা গ নাম্বার যে প্রশ্নটা আছে, গ এবং দেখেন এই যে ক নাম্বার যে প্রশ্নটা, এটা কিন্তু আপনাদের অসীম ধারা থেকে মিক্স করা, মানে এটা হচ্ছে সপ্তম মানে অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি এই দুইটা অধ্যায় মানে মিক্স করে এই প্রশ্নটা করা আছে। তো দেখেন, ঢাকা বোর্ড 2020 আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু পড়ি। এ সমান দেওয়া আছে 2x² প্লাস k/2x² হোল পাওয়ার 6। আচ্ছা, আর বি সমান দেওয়া আছে কি 1/1 প্লাস 4x, তারপর 1/1 প্লাস 4x স্কয়ার হোল স্কয়ার, আবার দেখেন 1/1 প্লাস 4x হোল কিউব প্লাস ডট 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 অসীম ধারা, এরকম একটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। তো এর মধ্যে আমাদের দেখেন ক নাম্বার কি বলছে যে 0.2 কে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করো। তো এই যে দেখেন মাথার উপরে যে একটা পয়েন্ট দেওয়া আছে, এগুলাকে বলা হয় পুনঃপুনিক, এগুলো আপনারা জানেন। তো এটাকে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, মানে একদম নর্মাল ভাবে জাস্ট এইটাকে ভাঙা প্রকাশ করতে বলছে। তো এবার দেখেন ক নাম্বার বলছে এর বিস্তৃতিতে x পাওয়ারের x⁴ এর সহ 8640 হলে k এর মান নির্ণয় করো। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন বলছে যে বি, এই যে বি, এই বি ধারাটিকে x এর উপর কি শর্ত আরোপ করলে, মানে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমান্ত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো দেখেন, এই যে প্রশ্নটা, এটা কিন্তু আপনাদের অসীম ধারা এবং কি দ্বিপদী বিস্তৃতি এই দুইটা অধ্যায় মিলা প্রশ্নটা করা আছে। তো আমার দুইটা অধ্যায়ের উপর আমার ভিডিও আছে, বেসিক আলোচনা আছে, সৃজনশীল আলোচনা আছে। তো সেগুলোর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওগুলা যদি একটু দেখে আসেন, অন্তত বেসিক গুলা যদি দেখে আসেন, তাহলে দেখবেন যে অধ্যায়ের সৃজনশীল গুলা করতে আপনাদের মানে সহজ হয়ে যাবে। তো দেখেন, এখানে আমাদের প্রথমে ক নাম্বারটা আমি সমাধানটা করতেছি। তো বলছে যে এই যে 0.2 পুনঃপুনিক এবং 1 পুনঃপুনিক, তো এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা জানি পুনঃপুনিক, কোনো কিছুর উপর যদি পুনঃপুনিক থাকে সেটা কি বারবার রিপিট হতে থাকে। তো যেহেতু দেখেন এখানে 2 এবং 1 এর উপর যেহেতু পুনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, এর মানে কি এই দুইটা জিনিস বারবার রিপিট হতে থাকবে, এই দুইটা জিনিস কি হতে থাকবে, বারবার রিপিট হতে থাকবে, মানে 21 21 21 এরকম ভাবে যাইতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাদের দেখেন আমাদের মূল ইয়া ছিল কত, 0.21। আমি পুনঃপুনিকটা একটু ভুলে যাই, তো আমি এটাকে এইভাবে লিখি 0.21, এটা লিখলাম, এটা আমি প্রথম পদ। তারপরে এখানে দেখেন এই যে প্লাস দিলাম। তো দেখেন এটা পয়েন্টের পরে মানে 1 2 দুই ঘর নিচে না, আমি এই যে 0 দিলাম, 0 পয়েন্ট, পয়েন্টের পরে যেহেতু আমাদের দেখেন 2 এবং 1 ছিল, এর জন্য আমি যেহেতু দুই ঘর 1 2, তাহলে দুইটা 0 দেব, তারপরে কি আছে আমাদের 21, তাহলে আমি আবার 21 লিখবো। আচ্ছা, আবার একই ভাবে আবার প্লাস 0 পয়েন্ট, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমি 4টা 0 দেব, তারপর কি আছে 21, আমি 21 লিখবো। আচ্ছা, এইভাবে মিনিমাম 3টা পদ পর্যন্ত দেখেন এইভাবে চলতে থাকে। আমি একটু আরেকটা উদাহরণ দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। তো সাপোজ মনে করেন এই জিনিসটা এরকম দেওয়া আছে 5 আর 6, সাপোজ এরকম দেওয়া আছে মনে করেন। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিভাবে হবে, 0.5 6 5 6 5 6 5 6 এরকম ভাবে যাইতে থাকবে কিন্তু। তো এটাকে কিভাবে ভাঙাবেন, দেখেন মূল পদ আমাদের কি ছিল 0.56, এটা আগে নেবেন 0.56, পয়েন্টের পরে কি দুই ঘর আছে প্লাস, এই দেখেন 0.2 ঘরের জন্য দুইটা 0, তারপর কি লিখবেন 56, আবার দেখেন এখন কি 4 ঘর হচ্ছে, এর মানে 0.4টা 0 দিয়া এই যে 56 লিখবেন, এরকম ভাবে চলতে থাকবে। তো এটা একটা অসীম ধারাতে গেছে, মানে গুণোত্তর ধারাতে গেছে, এরকম ভাবে অনায়াসে চলতে থাকবে চলতে থাকবে। তো এটাকে আমি প্রথম পদ ধরলাম, এই ধারাটা প্রথম পদকে আমি ধরলাম কত, এই সমান এই যে 0.21, যেহেতু আমাদের এটা প্রথম পদ, তো এখানে ধরলে পারে আমাদের এটা প্রথম পদ হইতো। আচ্ছা, এবার সাধারণ অনুপাত, যেহেতু এটা কি গুণোত্তর ধারা মধ্যে গেছে এবং অসীমে, সাধারণ অনুপাত। আচ্ছা, সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়, 8 দ্বারা। আচ্ছা, 8 সমান আমি কি জানি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে এটা আর প্রথম পদ হচ্ছে এটা, তাহলে দ্বিতীয় পদ ভাগ আমাদের কি প্রথম পদ, প্রথম পদ কত 0.21। তো এটাকে দেখেন ভাগ করেন কত হয়। আচ্ছা, 0.0021 ভাগ
0.21, তাহলে আমাদের আসতেছে কত 0.01। আচ্ছা, এই যে পর্যন্ত আমাদের অনুপাতটা আসলো। যদি বলতো যে জাস্ট আপনার অনুপাতে দেখেন, আপনারা এখানে অ্যান্সার দিয়ে দিতেন। এখন আমাদের বলছে মূলদের ভগ্নাংশ প্রকাশ করো। তো এটার জন্য একটা সূত্র আছে, মূলদের ভগ্নাংশের সূত্র। দেখেন এইখানে যেহেতু 0 পয়েন্ট দেয়, এটা দুই রকমের সূত্র আছে। তো যেহেতু যদি মানে সংখ্যা, কোন সংখ্যা রাখলে যদি এই যে 0 পয়েন্ট দেয় যদি এরকম থাকে তাহলে একটা সূত্র, আর যদি সামনে একটা সংখ্যা মনে করেন 1.21 যদি এরকম থাকতো তাহলে আর একটা সূত্র, আর যদি 0.21 এরকম দেওয়া রাখছে না, এর জন্য আর একটা সূত্র। তো আমি আগে এটা দেখাই, দেখেন এটা কিভাবে। যদি 0 থাকে তাহলে এই যে মূলত ভগ্নাংশ a ডিভাইডেড 1 মাইনাস r এটা, আর যদি সামনে এই যে যেমন 1 দেওয়া আছে তাহলে এই 1টা জাস্ট যোগ হয়ে যাবে, আর সূত্র এই যে এটাই থাকবে। আচ্ছা, এবার 1 এর জায়গায় যদি 5 দেওয়া থাকতো, দেখেন এই যে 5 পয়েন্ট, সাপোজ মনে করেন 5 পয়েন্ট এটা দেওয়া আছে, তাহলে 1 এর জায়গায় হয়তো 5। যদি এখানে 3 দেওয়া থাকতো তাহলে জাস্ট 1 এর জায়গায় হয়তো 3, আর বাদ বাকিগুলো কিন্তু সব একই। যেহেতু 0 পয়েন্ট দেওয়া যদি শুরু হয় 0 পয়েন্ট, তাহলে কিন্তু এই সূত্র 0 পয়েন্ট দেওয়া শুরু হলে এই সূত্র, আর যদি 1 2 3 4 যদি থাকে তাহলে যদি 1 থাকে 1, 2 থাকলে 2, 3 থাকলে 3, তারপরে যে এই সূত্রটা। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমি এটা সমাধানটা করে দিতেছি। এবার আমি লিখবো কি, অর্থাৎ মূলদের ভগ্নাংশ। আমি একটু এইগুলা একটুখানি মুছলাম। আচ্ছা, অর্থাৎ লিখবো কি 0.21 এর মূলদীয় ভগ্নাংশ, মূলদীয় ভগ্নাংশ আমাদের সূত্র কি a 1 মাইনাস r। আচ্ছা, এর মান কত, এই যে প্রথম পদ এটা হচ্ছে a, তাহলে 0.21। আচ্ছা, 1 r এর মান কত পেলাম একটু আগে আমি 0.1। আচ্ছা, তো এটাকে দেখেন মানে ক্যালকুলেশন করেন কত হয় 0.01, কিন্তু 0.01 একটু ভুল লিখছিলাম। আচ্ছা, তাহলে 1 মাইনাস 0.01, তাহলে আমাদের উপরে থাকতেছে কত 0.21, আর এটা কত 0.99। আচ্ছা, তো এটাকে এবার কি করবেন, আপনারা জাস্ট নরমাল প্রকাশ করবেন। এই যে দেখেন 0 পয়েন্টের পরে 21 একটা পূর্ণ সংখ্যা এবং 99 একটা, মনে করেন এরকম। তো এই যে 21 এটা লিখবে, আর এই যে 99 এটা লিখবে, ঠিক আছে। তো এরপরে দেখেন এটাকে কি করবেন, মানে কাটাকাটি করবেন। এটা 3 দ্বারা কাটাকাটি যায়, 3 7 21, আর এটা কত 33, মানে 3 দ্বারা যদি 99 কাটেন তাহলে কত হয় 33। এটাই কিন্তু আপনাদের অ্যান্সার। এখানে অ্যান্সারটা সমস্যা নেই, আপনারা যদি ভাঙা দেখেন এখানে অ্যান্সার দেবেন, কোনো অসুবিধা নেই। তো এবার দেখেন এখানে আমি এই যেটা কেমনে ভাঙালাম এটা আবার একটু দেখাচ্ছি। মনে করেন সাপোজে এরকম দেওয়া ছিল 0.06 আর 0.999। আপনারা দেখবেন যে এই যে পয়েন্টের পরে কি কি সংখ্যাগুলো আছে, জাস্ট এগুলো নিয়ে নেবেন, জাস্ট সংক্ষিপ্ত একবারে বলে দিলাম। জাস্ট তারপর দেখবেন যে কাটাকাটি যায়, কাটাকাটি করে দেখাবে এরকম ভাবে, সিম্পল। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি দেখেন যেভাবে খ নাম্বারটা করে দেখাবো। আচ্ছা, দেখেন এরপরে কি আমাদের খ নাম্বারটা। খ নাম্বার প্রথমে কি বলছে, a এর বিস্তৃতি মানে এতটুকের বিস্তৃতিতে x⁴ এর সহগ যদি 8640 হলে k এর মান নির্ণয় করতে বলছে। তো আমি দেখেন গ নাম্বার প্রশ্নটা মুছে দিচ্ছি, আমার একটু জায়গা লাগবে, এর জন্য আমি প্রশ্নটা মুছে দিচ্ছি। এই খ নাম্বারটা সমাধান করে দেওয়ার পরে আমি গ নাম্বারটা করে দেবো। আচ্ছা, তো এবার দেখেন আমাদের a এর বিস্তৃতি করতে বলছে। তো দেখেন a আমাদের কি ছিল, এর সমান সমান আমাদের ছিল 2x² প্লাস k x² হোল পাওয়ার 6, এটা আমাদের মানে ছিল। তো এবার দেখেন এটাকে আমি এবার কি বিস্তৃতি করব। তো এখানে আপনাদের বিস্তৃতি করার আগে আপনাদের কিন্তু দ্বিপদী উপপাদ্যটা জানতে হবে, সেটা হচ্ছে একটা প্যাসকেলের সূত্র এবং কি আপনাদের দ্বিপদী উপপাদ্য যেটা। তো এটার উপর বেসিক আলোচনা আছে, সেগুলো একটু দেখে আসেন, তাহলে দেখবেন যে এগুলো অনায়াসে করতে পারবেন এগুলো। তো এবার দেখেন সেই সূত্রটা আমি একটু কি জানি একটু লেখা দিই আমি, a প্লাস বি পাওয়ার n এটা যদি থাকে, তো দ্বিপদী বিস্তৃতির সূত্র কি a পাওয়ার n প্লাস nc1 a n মাইনাস 1 আবার কি b পাওয়ার 1, আবার এটা দেখেন সূত্র কি আমাদের nc2 a n মাইনাস 2 b পাওয়ার 2। তো একই ভাবে এইরকম nc2 a n nc3 a n মাইনাস 3 ডিভাইডেড ইনটু b পাওয়ার 3, এরকম ভাবে কি চলতে থাকবে। আচ্ছা, তো দেখেন এটা কিন্তু এই সূত্র পড়বে। তো a হচ্ছে এটা, আমি এটা ধরলাম, আর b হচ্ছে আমি এটা ধরলাম। তো a পাওয়ার n মানে কি আমাদের এখানে n এর পাওয়ার কত দেওয়া আছে 6, তাহলে আমি 6 লিখবো, 6 মানে 2x²
পাওয়ার 6 প্লাস n মানে কি 6c1 এটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়। আচ্ছা 1। আচ্ছা তারপর কি আছে আমাদের a এখানে কত বলেন তো, এই যে 2x x2 এটার উপর আমাদের কত দেওয়া আছে n61 এর মানে কি সরি n - 1 এর মানে কি 6 - 1 এটা আমি দিলাম। আচ্ছা এরপরে কি আমাদের আছে b পাওয়ার 1 b কোনটা এখানে k। আচ্ছা k x2 পাওয়ার কত আমাদের 1। আচ্ছা এরপরে কি আমাদের প্লাস পরে কি n মানে কি 6c লিখলাম। আচ্ছা 6c2। আচ্ছা এরপরে দেখেন আমাদের কি আছে a n - 2। আচ্ছা a মানে কত এখানে 2x2 তাহলে এটা আমি মুছি a মানে 2x2 n - 2 n এখানে কত 6 - 2 ইনটু b স্কয়ার b মানে এখানে কত বলেন তো, এই যে এটা কিন্তু b, তাহলে এটা কি হবে k x2 ডিভাইডেড কি আমাদের স্কয়ার। আচ্ছা তো এখানে আমি কি স্টপ করব, কেন আমি এটা স্টপ করব আমি একটু আপনাদের বলতেছি। এখানে আমাদের পাওয়ার কত দেওয়া আছে x⁴ না, তো দেখেন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার x⁴ হবে না, এখানে কিন্তু x এটা। তো দেখেন এটাকে ক্যালকুলেশন করলে কি x⁴ হয়ে যাবে না, তো এর জায়গায় এর জন্য আমি কি আর বাড়তি কোনো পদ নেব না, আমি জাস্ট ডট ডট দিয়ে দেব। আচ্ছা তো এরপরে কি আমি ভাঙাবো, এটা কি 6 2 এর উপর 6 পাওয়ার দিলে দেখেন কত হয় 2 পাওয়ার 6 কত হবে 64 আর x এর উপর এই যে 6 গুণা কত 12। আচ্ছা তো এই যে ফ্যাক্টোরিয়াল এগুলো ভাঙায় কিভাবে সেটা আমি আপনাদের দেখাইছিলাম বেসিক আলোচনার সময়। তো এবার দেখেন এই যে 6 দিবেন, তারপর আমি একটু দেখাই দিই, এই যে তারপরে শিফটে চাপ দিবেন, এই যে শিফটে চাপ দিবেন, তারপরে কি করবেন এই যে ভাগে চাপ দিবেন, তাহলে কি দেন 6c উঠছে কিন্তু, তারপর কি এই যে নিচে কি 1 আছে, এই যে 1 এ চাপ দিবেন, 1 এ চাপ দিয়ে এই যে উপরে সমান সমানে চাপ দিবেন, তাহলে কি 6c1 এটার মান হচ্ছে কত 6। আচ্ছা তাহলে এখানে কত থাকতেছে 2x2 6 থেকে 1 বাদ দিলে কত থাকতেছে 5। আচ্ছা ইনটু এটা কত থাকতেছে k x2, কারণ 1 এর উপর যা ভাঙাবে পাওয়ার যেহেতু 1 যা ভাঙাবেন তাই হবে। আচ্ছা এবার দেখেন এই যে 6c2 এই যে 6 শিফট দিবেন, ভাগে চাপ দিবেন, নিচে কি যেহেতু 2 আছে 2 চাপ দেয়া সমান চাপ দিবেন, কত আসছে 15। তাহলে এটা কত হবে আমাদের 15 2x2 6 থেকে 2 বাদ দেন কত থাকে 4, আর এখানে কত হয় k² আর হচ্ছে কি x⁴ প্লাস ডট ডট ডট। বারবার বলতেছি কেন আমি এই পর্যন্ত স্টপ করলাম, কারণ আমার x⁴ এই পর্যন্ত দেওয়া আছে, তো আমাদের বাড়তি কোনো পদ নেওয়ার দরকার নেই, যেহেতু আমার x⁴ পেয়ে গেছে আমাদের আর যাওয়ার লাগবে না। আচ্ছা তো এরপর আপনারা ক্যালকুলেশন করেন 64 x⁻12 প্লাস এটা দেখেন কত হয় 2 এর উপর পাওয়ার 5 দেন কত হয় 6 ইনটু 32 x⁻10 হয়ে যাবে। এই 2 এর উপর পাওয়ার 5 32 হলো, আর এই যে x² আর যদি 5 মানে 2 5 দুগুণে কত 10, এই যে x⁻10 হলো, আর এখানে কত আছে আমাদের k x²। আচ্ছা প্লাস এটা কত আমাদের 15 2 পাওয়ার এটা 2 এর উপর পাওয়ার 4 দাম কত হয় 16, আর এটা কত হয় x⁴8। আচ্ছা আর এখানে কত থাকলো k x² আর কি আমাদের x⁴ প্লাস ডট ডট ডট। তো এবার দেখেন 64 x⁴। আচ্ছা এটা কত হয় 6 গুণন 32 তাহলে হয় 192। দেখেন এটা নিচে যেহেতু 1 আছে আর এটা যেহেতু উপরে আছে, এগুলো কি নিচে আছে, তাহলে কি উপরটার সাথে আমি টোটালটা গুণন করে দেই একবারে, তাহলে 192 x⁻10 k। আচ্ছা আর ডিভাইডেড আমাদের কত x², আর এখানে দেখেন কত আছে আমাদের 15 আর 16 গুণন দিলে কত হবে 15 আর 16 গুণন দিলে 240 x⁸ k², আর এখানে কত থাকতেছে আমাদের x⁴ নিচে। আচ্ছা কেন এরকম দেখেন আমি বারবার বলতেছি, এটা নিচে এটা যেহেতু নিচে 1 আছে তাহলে এটাকে উপরেরটার সাথে গুণন, আর এটাকে নিচে আছে এর জন্য নিচে ভাগ হয়ে যাবে। আচ্ছা তো এরপরে দেখেন আপনারা ক্যালকুলেশন করেন কত হয় 12 দেন এখানে কয়টা x আছে 10টা, এখানে কত 2টা, তাহলে 10 থেকে যদি আমি 2টা কাটা দেই কত থাকে আমাদের 8টা থাকে না, x⁸ 8 k
আচ্ছা এখানে দেখেন 8টা আছে, এখানে কয়টা আছে? 4টা। 4টা 8টা থেকে যদি 4টা কেটে দেই তাহলে কত? আরো 4টা থাকবে না? তাহলে x টু দি পাওয়ার 4 k স্কয়ার প্লাস ডট 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 k স্কয়ার প্লাস ডট ডট। আচ্ছা এরপরে দেখেন আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমাদের এই যে x টু দি পাওয়ার 4 এর বলছে যে সহগ যদি 8640 হয় তাহলে k এর মানটা বের করতে বলছে। তো আমি দেখেন এই যে x টু দি পাওয়ার 4 এখানে অরিজিনালি আমি পেয়ে গেছি। তো এই এতটুকু নিয়ে এবার কাজ, আমি একটু উপরে গুলো মুছে দেই। আচ্ছা দেখেন আমি x টু দি পাওয়ার এর সহগ বলছে, তাহলে x টু দি পাওয়ার বাদ দেয়া যতগুলা যা আছে এটা হচ্ছে এটা সহগ। তো দেখেন এখানে কত আছে আমাদের? 240 x টু দি পাওয়ার 4 k স্কয়ার। আচ্ছা এটা আমাদের আছে। তো এবার দেখেন এই x টু দি পাওয়ার 4 বাদ দিলাম, যা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? এটা সহগ, ঠিক আছে? তো এবার দেখেন এইটা সমান সমান বলছে কি এটা সহগ যদি 8640 হয় তাহলে এইটা সমান সমান আমি লিখে দেই প্রশ্ন মতে 240 k স্কয়ার সমান সমান 8640। আচ্ছা তো এবার দেখেন আমাদের কি k স্কয়ার, আমি এটা রাখলাম 240 যেহেতু গুণন আকার আছে ওই সাইডে যায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কত? এই যে 240। আচ্ছা k স্কয়ার এখন ভাগ দেন 8640 ভাগ এই যে 240 আমাদের কত থাকতেছে? 36। আচ্ছা এরপরে কি? তাহলে a স্কয়ার সমান সমান ওই সাইডে পাঠিয়ে দেন, তাহলে সেটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। আচ্ছা আমি একটু বুঝলাম। এবার দেখেন রুটে এটা কি করা যায়? প্লাস মাইনাস আপনি 6 লিখতে পারেন। রুটের মান কি প্লাস মাইনাস 6 লিখতে পারেন। যদি প্লাস ও 6 হয় তার কোনো অসুবিধা না। অর্থাৎ তাহলে k এর মান কত? এই যে k সমান সমান কি? প্লাস মাইনাস 6। এটা কিন্তু আমাদের आंसर। আশা করি বুঝতে পারছেন। তো এরপর দেখেন আমি এরপরে গ নাম্বারটা করাই দেব। একটু মুছলাম এগুলা। আচ্ছা দেখেন এরপরে কি আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? বি ধারাটিতে, মানে এই যে ধারা, তো এই ধারাটিতে x এর উপর কি শর্ত আরোপ করলে তো সেটার মধ্যে কি অসীমান্ত সমষ্টি থাকবে, আর যদি থাকে সেই সমষ্টিটা নির্ণয় করতে বলছে। তো এবার দেখেন আমরা এই যে বি ধারা এখানে আমরা কাজ করব। এটা কিন্তু অসীম ধারার সূত্র এবং এটার উপরে কিন্তু আবার সৃজনশীল আছে এবং এই অধ্যায়ের উপর বেসিক আলোচনা করা আছে। আচ্ছা তো এবার দেখেন আমাদের বি ধারাটি, আমি বি ধারাটি এখানে আপনাদের দেওয়া আছে, টোটাল বি ধারাটি লিখবেন। আমার জায়গা একটু সংকট, আমি এর জন্য লিখলাম না। তো এখানে দেওয়া আছে বি ধারাটি, মানে বি সমান সমান এই টোটাল কথাটা লিখবেন। তো এখান থেকে দেখেন এটা প্রথম পদ এটা, দ্বিতীয় পদ হচ্ছে এটা, তাহলে আমি এটা লিখে দেই বি ধারায় এটার প্রথম পদ a সমান সমান আমাদের কত? 1 প্লাস 4x এটা আমাদের। আচ্ছা আর সাধারণ অনুপাতের সূত্র কি বলেন তো? r সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এই যে 1 প্লাস এই যে 4x স্কয়ার ভাগ হচ্ছে আমাদের কত? 1 প্লাস এই যে 4x। আচ্ছা এরপরে দেখেন আমাদের 1 প্লাস এই যে 4x স্কয়ার। আচ্ছা এই ভাগের যদি আমি গুণ করি তাহলে উল্টা যাবে, তাহলে 1 প্লাস 4x। আচ্ছা এখানে 1 প্লাস 4x আর নিচে কি 1 প্লাস 4x দুইবার আছে, তাহলে এখান থেকে এটা যদি কাটি আর একটা বার থাকে না, তাহলে 1 প্লাস এই যে 4x, মানে দুইটা থেকে আমি একটা কেটে দিলাম আর একটা থাকে না, এই যে এটা। আচ্ছা এরপরে দেখেন আমাদের এটা আমি পাইলাম। তারপরে আমাদের বলছে যে অসীমান্ত সমষ্টি থাকবে কিনা। তো অসীমান্ত সমষ্টির সূত্র এর আগে আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি, মানে সূত্র হচ্ছে শর্তই হচ্ছে এটা -1 এর থেকে r এর মান বড় হইতে হবে এবং 1 এর থেকে ছোট হইতে হবে। -1 থেকে r এর মান বড় হইতে হবে এবং 1 এর থেকে ছোট হইতে হবে। তাহলে এই শর্তের মধ্যে যদি পড়ে তাহলে অসীমান্ত সমষ্টি থাকবে। তো আমি দেখবো এবার এই শর্তের মধ্যে এগুলো পড়তেছে কিনা। তো এখান থেকে আমি লিখবো যে ধারাটিতে অসীমত্ব সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি এই শর্তটা আমি লিখলাম এত হয়। আচ্ছা এরপরে আমি দেখবো এই যে -1 আর এই যে r এটা দেওয়া আছে না, এখন হয় অথবা, তো এই এতটুকু আমি সবার আগে কাজ করব, তারপর হচ্ছে এরপরে আমি এই যে এতটুকু নিয়ে কাজ করব। প্রথমে সবার আগে এতটুকু নিয়ে কাজ করব, এতটুকু আর পর্যন্ত, তারপরের বার আমি অথবাতে আমি এতটুকু নিয়ে কাজ করব।
তো এবার দেখেন এই যে -1, আচ্ছা আর এর মান আমি একটু আগে কত বললাম, যেটা পেলাম সেটা বসাই দেই, 1 / 1 + 4x। আচ্ছা তো এবার দেখেন এই যে -1, আমি বলছিলাম আপনাদের এই অধ্যায়ের উপর যখন আমি বেসিক এবং অধ্যায় ভিত্তিক আলোচনা করেছিলাম এবং সৃজনশীল আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম এই যে ছোট এবং বড় চিহ্নগুলা এগুলা প্রায় সমান সমান টাইপেরই কাজ করবে। আচ্ছা তো এই যে, এবং যদি এই ছোট বা বড় চিহ্নের ওই সাইডে যদি x বা y থাকে বা চলক, যে কোনো চলক থাকে x y বা আপনাদের a b c d যাই থাকুক না কেন, তো সেটা যদি মানে ওই সাইডে থাকে, মানে এই যে এরকম যদি থাকে, তাকে এই সাইডে আনার জন্য তার এই যে প্রতীকটা, এই যে চিহ্নটা, সরি এই যে চিহ্নটা, এটা পরিবর্তন হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে। এবং উল্টায় দিলেও যখন আমি এটাকে উল্টায় দেবো না, তখন আমার এই যে চিহ্নটা পরিবর্তন হবে। আমি একটু পরে মানে আমার কথাগুলো যদি এখন না বুঝতেছেন, তাহলে যদি ওই ভিডিওগুলো দেখেছেন তাহলে আরো ভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তারপরে আমি বুঝাই দেবো, আমি যখন এটা উল্টায় দেবো তখন আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এতটুকু মনে রাখেন, যখন x ওই সাইডে থাকবে, যখন আমি এই সাইডে আনবো, তখন এই চিহ্নটা মানে ঘুরে এরকম হয়ে যাবে। এটা ছোট ছিল না, এটা হয়ে যাবে বড় চিহ্ন। মনে করেন এখানে আমাদের ছিল হচ্ছে মনে করেন 3 সাপোজ, তাহলে এই যে এটা এই যে এরকম হয়ে যাবে। আবার দেখে আরেকটা, মনে করেন সাপোজ এখানে আছে মনে করেন -1, এখানে যেমন এই যে এটার মতোই মনে করেন যে আমাদের কি আছে 4x, সাপোজ মনে করেন এরকম আছে। তো এটাকে যখন আমি এই সাইডে আনবো, মানে x টাকে যখন এই সাইডে আনবো, জাস্ট এই যে চিহ্নটা, ছোট চিহ্নটা বড় হয়ে যাবে তখন। আচ্ছা তো এবার যখন আমি উল্টায় দেবো, যখন এটাকে এবার উল্টায় দেবো, এটা মনে রাখবেন যে -1 এর নিচে -1ই থাকবে, এতটুকু মনে রাখবেন। কিন্তু 1 এর নিচে 1ই থাকবে, 1 এর নিচে 1ই থাকবে, এতটুকু জাস্ট মনে রাখেন। -1 এর নিচে কি -1 থাকবে এবং 1 এর নিচে 1ই থাকবে। এবং যখন আমি এটাকে উল্টায় দেবো, তখন এই ছোট চিহ্ন বড় হয়ে যাবে এবং বড় চিহ্ন ছোট হয়ে যাবে। যখন উল্টায় দেবো, যদি এখানে বড় চিহ্ন থাকে সেটা ছোট হয়ে যাবে এবং ছোট চিহ্ন বড় হয়ে যাবে। তো দেখেন এখানে যেহেতু ছোট চিহ্ন আছে, যখন এটাকে উল্টায় দেবো তখন কি আমাদের বড় চিহ্ন হয়ে যাবে। এবং -1 এর নিচে যে -1 ছিল, এই জন্য -1 এ লিখলাম, এই ছোট চিহ্ন এবার কি হয়ে যাবে বড়। আর এটাকে উল্টায় দিলে কত থাকে আমাদের 1 + 4x, নিচে দেও তো আর 1 লিখতে হয় না। আচ্ছা তো এবার দেখেন আমি বলছিলাম এই টাইপের চিহ্নগুলো সমান সমান টাইপের কাজ করবে। তাহলে এই যে -1, এই 1 কে এই সাইডে যদি নিয়ে আসি, যেহেতু এটা প্লাস আছে, এই সাইডে আনলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর এখানে কি আছে আমাদের 4x। আচ্ছা তো এই যে -1 -1 কত হয় -2, আর এই যে চিহ্ন এই যে 4x, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখেন আমাদের কি আছে, এই যে যেহেতু 4x ওই সাইডে আছে, তাহলে আমি এই সাইডে আনবো, যেহেতু এটা বড় চিহ্ন, এবার এটা তাহলে কি হয়ে যাবে, এবার ছোট হয়ে যাবে কিন্তু, এই যে -2। আচ্ছা এখান থেকে যদি x আর কি, এবার 4 কি হয়ে যাবে, ওই সাইডে যা ভাগ হয়ে যাবে, যেহেতু গুণন আছে ওই সাইডে যা কি ভাগ হয়ে যাবে। এটা আমাদের প্রথম শর্ত পেলাম, মানে প্রথম শর্ত পেলাম। এবার আমি অথবাটা বের করবো। অথবাটা কিভাবে, এবার দেখেন অথবাটা এই যে এতটুকু আমি কাজ করবো, এতটুকু কাজ করবো। এবার অথবা এবার কি আর একের থেকে কি আর এর মান ছোট হইতে হবে। তো আর এর মান আমি যা পেয়েছি সেটা বসাই দিলাম, 1 + এই যে 4x, এখানে যা আছে তাই। আচ্ছা এরপরে দেখেন আমি এই জিনিসটাকে উল্টায় দেবো, এই যে তাহলে কি এটা 4x উপরে চলে যাবে, যেহেতু নিচে কোন সময় 1 লিখতে হয় না, 1 লিখবো না, তাহলে এই চিহ্নটা উল্টে যাবে। তাহলে এটা ছোট ছিল, এটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে। 1 এর নিচে কি থাকে 1ই থাকে, আমি 1 লিখলাম। আচ্ছা তো এরপরে দেখেন আমাদের এই যে 4x যেহেতু এই সাইডে আছে, তাহলে আর আমাদের মানে চিহ্ন আর পরিবর্তন করতে হবে না, যেহেতু এই সাইডে আছে। এই দেখেন 1 এই মূলে পাঠাই দিলে এবার কি হয়ে যাবে, প্লাস আছে এই সাইডে যা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা প্লাস আছে এই সাইডে যা মাইনাস হয়ে যাবে। তো এই যে দেখেন 4x, তাহলে +1 আর -1 কি কাটা, তাহলে শূন্য থাকে। তাহলে এটা কি আমাদের x সমান মানে x এই যে 0 হবে, কারণ 4 এর সাথে এবার যদি আমি এখানে পাঠাই দিতাম, 0/4 হতো না। তো এখানে এটাও লেখা যায়, একদম এটা লেখা যায়, কারণ কি 0 এর সাথে যা গুণ দেবেন ভাগ দেবেন সেটা কি হবে 0 হবে। তো এবার দেখেন এই যে আমাদের একটা উত্তর এখানে পেলাম এবং আরেকটা কিন্তু এই যে এখানে পেলাম, এই দুইটা কিন্তু এই শর্তের সাথে আমাদের মিলে গেছে। যেহেতু এই দুইটা এই শর্তের সাথে মিলে গেছে, তাহলে কি অসমাপ্ত সমষ্টি থাকবে। তো এরপরে লিখবেন যে অতএব ধারাটিত অসমাপ্ত সমষ্টি থাকবে। আমি একটু মুছলাম এগুলো, যেহেতু এই দুইটা কিন্তু আমাদের এই মানে শর্তের সাথে মিলে গেছে, তাহলে এর মানে কি এখানে অসমাপ্ত সমষ্টি থাকবে। এবং তাহলে বলছে সেই সমষ্টি নির্ণয় করো। তো সেই সমষ্টি অসমাপ্ত সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি a1 - r। একটু আগে যে মূল যে ভগ্নাংশের যে সূত্র দিছিলাম না, সেই s ইনফিনিটি 1 - r, এটা হচ্ছে আমাদের s মানে অসমাপ্ত সমষ্টির সূত্র। যেহেতু এটার মধ্যে অসমাপ্ত সমষ্টি থাকবে, অতএব লিখবে যে ধারাটির
অসীমত্ব সমষ্টি সমষ্টির সূত্র কি বলেন? এই যে এস ইনফিনিটি এ 1 মাইনাস আর। এবার জাস্ট ঠিক ক্যালকুলেশন করবেন। আচ্ছা, এই আর এর মান আমি একটু আগে কত পেয়েছিলাম সেটা একটু লিখে নিই। 1 বাই 1 প্লাস এই যে 4x, এটা কিন্তু পাইছিলাম। তাহলে এই এ মানে প্রথম পদ আমি কি পেয়েছিলাম? 1 প্লাস এই যে 4x। আচ্ছা, এবারে কি আছে? 1 মাইনাস এই যে 4 আর এর মান আমি কি পেয়েছিলাম সেটা আমি বসাই দিই। 1 ডিভাইডেড 1 প্লাস এই যে 4x। আচ্ছা, তো উপরে যা আছেন তাই, নিচের গুলো এবারে আমি ক্যালকুলেশন করব। আচ্ছা, তো এটা দেখেন, এটা কি লসাগু হয় না? যেহেতু 1 এর নিচে 1 আছে, 1 এবং 1 প্লাস 4x, এটা লসাগু কত? 1 প্লাস 4x, 1 প্লাস এই যে 4x। লসাগু যদি পান, যেহেতু 1 এর সাথে এটা, তাহলে টোটাল, যেহেতু নিচে কিছু নাই, টোটাল এটার সাথে গুণন দিয়ে দেন, তাহলে একের সাথে আমি যা গুণন দেবো সেটা থাকবে। এখানে কি আছে? মাইনাস মাইনাস। তো এবার দেখেন, এটার সাথে এটা যদি ভাগ দিয়ে 1 থাকে এবং 1 এর সাথে থেকে 1 গুণন দিলে কি হবে? একই থাকবে। আচ্ছা, তাহলে এই প্লাস 1 এবং মাইনাস 1 কাটা, তাহলে কি থাকতেছে আমাদের? উপরে 1 প্লাস এই যে 4x, আর নিচে কি থাকতেছে আমাদের? 4x ডিভাইডেড 1 প্লাস এই যে 4x, এটা থাকতেছে। তো এবার দেখেন, এটাকে জাস্ট এবার উল্টায় দেন। 1 প্লাস এই যে 4x, যেহেতু এটা কি 4x উপরে ছিল, এটা কি হয়ে যাবে? যেহেতু এটা কি ভাগ চিহ্ন না, এই ডিভাইডেড, এটা কি ডিভাইডেড চিহ্ন, তাহলে এটাকে যদি গুণন করি তাহলে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। এই যে, তাহলে এটা কাটা, তাহলে কি থাকতেছে আমাদের? 1 বাই 4x, এটা কিন্তু কাটা, তাহলে কি 1 ডিভাইডেড 4x। তো আশা করি বুঝতে পারছেন, এখানে কিন্তু আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক, এবং আপনারা এই অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে শর্তটা, সেটা কি 1 থেকে কি আর এর মান বড় হইতে হবে এবং 1 থেকে কি আর এর মান ছোট হইতে হবে। তো এই শর্তের মধ্যে যখন পড়বে, তখন যখন দেখবেন যে একটা মান মাইনাস আছে এবং আরেকটা মান দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে 0 আসে, এরকম যদি থাকে তাহলে বলবেন কি, দেখবেন যে শর্তের সাথে মিলছে কিনা। যখন শর্তের সাথে মিলবে তখন বলবেন যে হ্যাঁ, ধারাটির মধ্যে অসীমত্বের সমষ্টি থাকবে, এবং তাহলে লিখবেন যে কি ধারাটির অসীমত্বের সমষ্টি, তখন এই যে s ইনফিনিটি সমান কি a ডিভাইডেড 1 মাইনাস r, তারপরে যা আপনারা ক্যালকুলেশন করবেন, মানগুলো বসায়। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।